অন্যান্যগুলাই দেখেন খুব বেশি পরিবর্তন হয় নাই, পুরা আমলাতন্ত্র দেখেন তার সেট আপ করাটাই আছে। তাহলে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নাই মানে কি? আছেনই তো। আপনি একটা জায়গায় যখন এই সব কিছু বহাল থাকে সেখানে আবার আসার কি আছে তার? এখন আসেন, এখনো বলতেছি বহাল রাখছেন এই সরকার, কারণ নির্বাচন হইলে আপনার 3 মাস তো পার্লামেন্ট হয়ে গেছে, এগুলিতে প্রথম অধিবেশন শেষ হয়ে গেছে, এখনো আপনি লোক পান না আপনার রাষ্ট্রপতি বানানের। তাহলে তো আমরা বুঝতাম যে আপনি তাদেরকে ওই স্বৈরাচারে, তখন সংবিধান লঙ্ঘন হইতো, এখন তো সংবিধান লঙ্ঘন হবে না। তাহলে আপনি যে রাখতেছেন এটা দিয়ে আপনি এস্টাবলিশ করতেছেন যে এই মানে আওয়ামী লীগ আছে। আরও কঠিনভাবে যদি ব্যাখ্যা দেই, সেনাপ্রধানকে বলছিলেন কিন্তু বুকে পাথর বেঁধে নিয়ে ইনুসকে মেনে নিছেন। ইনুসকে হাসিনা সরকার অপসারণ হওয়ার পর যিনি আসছেন তাকে বুকে পাথর বেঁধে নেওয়া, মেনে নেওয়ার মানেই হচ্ছে যে ওই সরকারকে অপসারণটা উনি পছন্দ করেননি। আচ্ছা, তারপরে আপনি নির্বাচনের ক্ষেত্রে চলে আসেন। এখন নির্বাচন হওয়ার পর বর্তমানে যদি আপনি যেভাবে আমরা আছি এখন, হওয়ার পর সরকার অবস্থানটা আপনাকে বলতেছি। আমি আজকে আবারও বলছি, সংবিধানটা আমার হাতে নাই তাই বলছি। সংবিধান মোতাবেক আপনার সংসদ ভেঙে যাওয়ার পর আপনার 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা পরিষ্কার সংবিধানের 123 অনুচ্ছেদ। আমি বলবেন বারবার কেন বলছি যে ভুলটা আপনার সংশোধন করেন। বর্তমান সরকারকে বলছি ভুলগুলো সংশোধন করেন, আদারওয়াইজ ইউল বি ইন ট্রাবল, কারণ অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন আসতেছে। তো সেক্ষেত্রে আপনি 123 অনুচ্ছেদ মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে আপনার নির্বাচন করার কথা। সেই নির্বাচন যখন আপনি ফেব্রুয়ারি 2026-এ করছেন, কোন সংবিধান মোতাবেক করেছেন সেটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। এখন আজকে ধরা হয় যে ইউনূস সাহেব যাতে নির্বাচন নিয়ে বাহানা না করতে পারেন তাই ওইটা মেনে নিয়েছিলাম, ইউনূস সাহেব যাতে নির্বাচনের নামে গণভোটের নামে নির্বাচন না করেন তাই গণভোট মেনে নিয়েছিলাম, ব্যাস সেগুলো করলেন না, ফাইন, দরকার নাই। কিন্তু আপনি নির্বাচন করলেন কোন সংবিধানে? তো এখন যদি মনে করেন ওই সোকল্ড এই বাহানা টাহানার কথা বলে আপনি নির্বাচনে নিয়ে থাকেন, তাহলে তো ইউনূস সাহেবকে সরাইয়া সোকল্ড একটা নাম দিয়া নির্বাচনের নামে আমরা আবার রাষ্ট্র ক্ষমতা আসলাম। এখন যদি কালকে কোনো কারণে অন্য একটা শক্তি যদি তাদেরকে চার্জ করে হঠাৎ করে এসে, ভাই আপনি দেখেন কিভাবে ক্ষমতায় আছেন, যেমন আপনি একটা বাড়িতে আছেন, আপনাকে দলিল থাকতে হবে না? দলিল থাকতে হবে। তো দলিল না থাকলে আপনি প্রশ্ন করবে না যে ভাই আপনি বাড়িটায় কেমনে আছেন? তো একই যখন বলেন আমি এইভাবে আসি, এই প্রক্রিয়া আমার XYZ বসাই দিচ্ছে একটা নির্বাচনে, আরে ভাই বসছেন কোন আইনে নির্বাচন করছেন? এটা যদি আপনাকে বলে, গায়ের জোর থাকে বলতে পারে কেউ, কারণ দেশটা এখন এমনভাবে চলতেছে যে সবাই নানান অজুহাতে বাহানা যাতে না হয়, নির্বাচন যাতে বানচাল না হয়, আপনি এসে যে করলেন। আমি এখনো বলতেছি সরকারের এটা শুধরানো দরকার। কিভাবে শুধরাবে সেই ফর্মুলা আছে, যদি না মানেন গায়ের জোরে তাহলে তার কিছু করার নেই। আমি আগেও বলছিলাম, বদ্ধ ঘর যদি ঘর বন্ধ করে কেউ চাবি নিয়ে যায়, সেই ঘরে ঢুকতে হইলে হয় চাবিটা লাগবে, নয়তো তালা ভেঙে ঢুকবেন। এখন প্রশ্ন, আজকে পর্যন্ত আমার কাছে মনে হয় সংবিধান নামের যে চাবি মাইরে গেছে শেখ হাসিনা, সেটা কিন্তু চাবিটা আপনারা পান নাই, আপনারা সংবিধানে ঢুকে গেছেন, মানে সংবিধানের ভিতরে এখনো ঢুকতে পারেন নাই। আমরা সংবিধান মোতাবেক নাই, কারণ এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন করার সুযোগ যারা করে দিছে তারা কিন্তু এই জুলাই আন্দোলন যদি না হইতো, নির্বাচন হইতো 2029-এ। জুলাই আন্দোলন যদি না হইতো, বেগম খালেদের, কালকে ফরহাদ মাজার এক জায়গায় বলছে যে বেগম খালেদা যে রাজকীয় সম্মান পেয়েছেন অনলি বিকজ অফ জুলাই আন্দোলন, তারেক রহমান সাহেব যে দেশে ফেরত আসছেন অনলি বিকজ অফ জুলাই আন্দোলন, তারপরে 10টা কষ্ট মামলা থেকে আপনারা খালাস পেয়েছেন সব কিন্তু জুলাই আন্দোলন, বিএনপির যত মামলা ছিল সেখান থেকে যে বিএনপি আজকে সুন্দরভাবে ঘুরতেছেন সব জুলাই আন্দোলন। সেটাকে আপনি বেমালুম যদি ভুলে যান, আপনার তো 2029 নির্বাচন করার কথা। এবং এই তুচ্ছ তাচ্ছিল্যের কারণে কিন্তু আজকে এই জুলাই চেতনার যারা, তাদেরকে আপনি ঠেলে দিলেন কোথায়? জামাতের দিকে। যেই জামাতকে আপনাদের পছন্দ নয় সেই জামাতের দিকে ঠেলে দেওয়ার কারণে আজকে জামাত কিন্তু 31 না 32% ভোট নিয়ে শেষ পর্যন্ত তারা 68টা সিট পেয়ে এখন মসনদে নেয়। এখন আপনি যদি বলেন যাবে কে, ধরেন এখানে যারা যায় একটা তাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকতে হয়, কেউ আছে হয়তো দলগতভাবে ইন্টারেস্টেড, কেউ আছে ফিনান্সিয়াল আসপেক্টে ইন্টারেস্টেড, আর কেউ আছে দেশের প্রয়োজনে বা লিগ্যাল ইয়ের থেকে। এখন দলীয় কর্নার থেকে যদি যায়, কালকে যে রিটটা খারিজ হইল সেটা যারা গেছে তারা বোঝা যায় বেসিক্যালি যে তারা এই ইউনূস সরকারের বিরোধী। যারা কারা আমার এত ব্যাখ্যার দরকার নাই, তারা গেছেন, যারা তাকে লাইক করেন না, যারা গেছেন তাদের যাওয়াটা আমার কাছে অপরাধ না, কারণ আমাদের কাছে লাস্ট রিসোর্ট হলো আপনার পার্থিব জগতে আদালত। যে কোনো বিষয় নিয়ে আপনি ফাইনালি আদালতে যাবেন, সুতরাং তারা যেতেই পারে, সে কারণে তারা গেছেন। এখন যদি এইটা নিয়ে যে যাবে, কারা যাবে, এটা নিয়ে গেলে কিন্তু বিষয়টা পিওরলি
কিন্তু ওইখানে একটু বলে আসি যে ইউনূস সরকার তো শোনেন নাই, কিন্তু আমাদের কোর্ট কিন্তু ওনাদের আর্জিটা শোনেননি। না, শুনছে কি শুনে না আমরা জানি না, নিশ্চয়ই শুনছে কিছু, শোনার পর হয়তো তারা দে আর নট স্যাটিসফাইড, তারা এটাকে খারিজ করে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে। সেটা কোর্ট পারে কি পারে না, এটা কোর্টের এখতিয়ার, ওটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, করা ঠিকও হবে না। এখন মনে করেন এই বিষয়টা নিয়ে যদি কেউ যায়, আপনি জিনিসটা ভাবেন, চক্ষু বন্ধ করে ভাবেন, এই যে মাসুদ কামাল যেটা বললো, আমরা যেটা বললাম যে সংবিধানের বাইরে আছি আমরা, কারণ এই যে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন ওই সংবিধান পারমিট করে না, আপনি লিখে রাখেন পারমিট করে না, এটা আমরা বহুবার বলছি, কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। ওই গায়ে দায় সারা গোছে আপনার গায়ে ক্ষমতা আছে, শক্তি আছে, বইলা পার পায়ে যাইতেছেন, সেটা ভিন্ন কথা। তখন আপনি বলছিলেন, মাসুদ ভাই যখন বলছিলেন যে ছবিটা যে নামানো হলো, ছবিটা কি এখনো ফেরত আসলো কিনা, যদি আমরা সংবিধান অনুযায়ী থাকি? সংবিধান অনুযায়ী যদি ছবি করে না, সেটা আমি বললাম, ওই দিন যে ছবি নামাইছে তখন একটা সিচুয়েশন ছিল, ওই দিন প্রেসিডেন্টের সাথে সংবিধান লঙ্ঘন হইতো, আজকে তো সেই জায়গাটা নাই, আজকে কেন ছবি ঝুলছে না? আর একটা জিনিস মনে রাখবেন, ফৌজদারি অপরাধের কোনো তামাদি নাই, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। বঙ্গবন্ধু হত্যার বিচার কতদিন পর হয়েছে? ইন্ডিয়ামিটি অধ্যাদেশ ছিল, সরানোর পর মামলা করা গেছে, বিচারও করা গেছে, এবং ফৌজদারি অপরাধের কোনো তামাদি হয় না। আজকেও যদি আপনি সংবিধান সংশোধন করে ফেলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর ছবি ঝুলবে না, চাইলে তর্কের খাতিরে বলছি, করতে পারেন, করে নেন, কিন্তু এর আগ পর্যন্ত যে অপরাধটা হয়েছে সেটা তো আপনি মাপ পাবেন না, সেটার বিচার হবে, কারণ যতক্ষণ বহাল ছিল সংবিধান আপনি মানেন নাই, এটা গুরুত্বপূর্ণ এই জায়গায় বিচার হবেই। আমি বললাম তো, যদি আপনি, আমরা তো শেখ হাসিনাকে চিনি বা আওয়ামী লীগকে আমরা চিনি, বিচার হবেই। এখন যে কথাটা আমরা বলতেছিলাম, যদি কেউ রিট করে যায় কোর্টে, কোর্টে রিট করতে গেলে পিওর এই গভর্নমেন্টের বিরুদ্ধে যাবে, তাহলে আপনি বুঝেন, যেখানে আমি আবার ওই কথাটা রিপিট করতে বাধ্য হচ্ছি যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার মানে হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্ট হইতো, তাদের কাছে কনফিডেন্স কাজ করতো যে আমরা এটা করতে পারি। কিন্তু আপনি যখন এটাকে বিলুপ্ত করে দিয়ে কনফার্ম করলেন যে বিচার বিভাগের সচিবালয়টা আমরা বিলুপ্ত করতে পারি, এটার মানে হচ্ছে এই যে তোমার স্বাধীনতা আমি নষ্ট করে দিলাম। কারণটা আমি বলি আপনাকে, আপনি কি মনে আছে ইউনূস সাহেব বলছিলেন যে ছাত্র আমাদের নিয়োগকর্তা? হ্যাঁ, বলছিলেন তো। তা ছাত্র আমাদের নিয়োগকর্তা মানে কি? ছাত্র মানে নিয়োগকর্তার কথা আপনি শুনবেন এবং কম বেশি শোনার চেষ্টা করছেন, ফাইনালি কতটুকু শুনতে পারছেন কি পারেন নাই সেই মাপে আমি যাচ্ছি না। তার নিয়োগকর্তা আপনি যখন বিচার বিভাগের পৃথক সচিবালয়টা বিলুপ্ত করে দেওয়ার মানে হচ্ছে এটা নির্বাহী বিভাগের অধীনস্থ হয়ে গেল, তখন আপনি একটা বার্তা দিয়ে দিলেন এই যে আমরা তোমাদের নিয়োগকর্তা। কারা? নির্বাহী বিভাগ। যার আলোকে একজন উপদেষ্টা বলতেছে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে, এটা কেন বলতেছেন? এটা কি কোথাও তার কোনো প্রতিশ্রুতি আছে কিনা? তা নাহলে আপনি এই অবান্তর কথা কেন বলবেন? প্রয়োজন নাই তো, এটা ইরিলিভেন্ট। উনি, আপনাদের বলা উচিত বলিষ্ঠ কণ্ঠে শেখ হাসিনাকে আনবো, আনার পর আমরা ফেরত চাই, ফেরত আইনে আমরা রায় কার্যকর করব, কিন্তু সেটা তো আপনি পারবেন না। আনতে পারলে সে অ্যাপিল করবে, বলবে আমি ছিলাম না, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু আপনি তো ইনসাফ করা হবে এই বার্তা আপনি দিতে পারেন না। কেন পারছেন? ওই যে নির্বাহী বিভাগের অধীনে আপনি বিচার বিভাগকে নিয়ে গেছেন, কাজে আপনি যদি আবার রিট করতে যান ওই নির্বাহী বিভাগের অধীনস্থ, মানে আপনি ইনডাইরেক্ট ধরে নিতে পারেন যে বিচার বিভাগ মানে হলো নির্বাহী বিভাগ। তো নির্বাহী বিভাগের কাছে আপনি যখন যাবেন, গভর্নমেন্ট স্বার্থ বিরোধী কোনো বিষয় করে আপনি খুব একটা ফলাফল পাবেন বলে আমি বিশ্বাস করতে পারি না। এটা আপনি খুবই সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আচ্ছা, রাজ্জাকি ভাইয়ের কথা ধরে আরেকটা কথা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে আসি। রাজ্জাকি তখন বলছিলেন যেহেতু প্রেসিডেন্ট আছেন, মানে ধরেন এটা গত সরকার আওয়ামী লীগের, মানে বিএনপিতে আওয়ামী লীগ আছেন, আবার আমরা যদি ওনার কথা শুনতেছি আমার মনে হচ্ছিল বিএনপি যেমন আওয়ামী লীগ আছেন, একই সাথে অন্তর্বর্তী সরকারেরও মন্ত্রী মহোদয়, বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন জন নানা জায়গায় আছেন, প্রায় 5-6 জন। এখন তাহলে এটা কি বিএনপি নামের একটি জাতীয় সরকারের মতো চলছে অলিখিতভাবে, যেটা নাম হচ্ছে বিএনপি কিন্তু আসলে আওয়ামী লীগ আছে, অন্তর্বর্তী সরকার আছে, সবাই আছে, মানে এরকম কি ব্যাপারটা হচ্ছে? না, এটা হতে পারে, আপনি বলতে পারেন, কারণ বিএনপি তো আগেও বলেছিল তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা সবার অংশগ্রহণ নিয়ে করেই তারা একটা সরকার গঠন করবে। এখানে ববি হাজ্জাজ তো তার দলে জয়েন করেছে, কিন্তু সাকি, জুনায়েদ সাকি অথবা নুরুল হক নূর, এরা তো তার দলে জয়েন করে নাই। তারপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আছেন, তারপরে নানা সংস্কার কমিশনের। আমি এখানে ওই দুটোকে আমি আলাদা করে দেখতেছি। অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা যেটা আছেন এটা অন্যায় হয়েছে, এটা টোটালি একটা অন্যায় হয়েছে। এই অন্যায়ের জন্য বিএনপিকে একদিন জবাবদিহি করতে হবে। এবং খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে এই যে নির্বাচনটা হলো না, এই নির্বাচনটাকে বিএনপি প্রশ্নের মুখে তুলে দিয়েছে। এখন আর কেউ বলবে না যে নির্বাচনটা অবাধ, আমি বলবো না অন্তর্পক্ষে, আমার কাছে এটা অবাধ নির্বাচন মনে করি না। আমি কেন মনে করি না সেটা বলি, যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যেটা ছিল ডক্টর ইউনূস, এটা বেসিক্যালি আমরা যে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি, অনেকদিন ধরে চাচ্ছি, বিএনপিও গত 15 বছর ধরে তাদের মূল দাবি কিন্তু একটা, যে নির্বাচন হতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটা কিন্তু বিএনপির মূল দাবি, এবং আওয়ামী লীগ কিন্তু এই জিনিসটাই কিন্তু বাতিল করে দিয়েছিল 11 সালে। তখন প্রশ্নটা হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল ফরম্যাটটা কি? যে এমন একটা সরকারের
অধীনে নির্বাচন হবে, যে সরকারটা নির্বাচনে অংশ নেবে না অথবা নির্বাচনে বেনিফিশিয়ারি হবে না। এটি তো মূল কথাটা। তাহলে এটা কেমনি করে প্রমাণ হবে যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের কোনো সদস্য ওই সরকারের তারা পরবর্তী সরকারের কোনো অংশ হবে না? এটা হলো বেসিক কিন্তু, এবং হয় নাই। 91 সাল থেকে যে আমাদের নির্দলীয় সরকার একটা ছিল, যে নামেই থাকুক, তাদের কোনো ক্যাবিনেট মেম্বার কিন্তু পরবর্তী সরকারের কোনো মানে পদে যায় নাই। এইবারই প্রথম এটা ব্রেক করা হলো। ব্রেক করে খলিল সাহেবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো কিন্তু, খেয়াল করেন। তাহলে খলিল সাহেব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কোন পদে ছিলেন? উনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা। তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অধীনে কারা কাজ করত? নিশ্চয়ই ওই ভোলার জেলে না, না না, মাছ ধরার জেলে তো ওনার আন্ডারে ছিল না। ওনার আন্ডারে নিরাপত্তা উপদেষ্টা কি বিষয়গুলি দেখতেন, কাদেরকে দেখতেন, কোন প্রতিষ্ঠানকে দেখতেন? তা আমি যদি বলি উনি ওই দায়িত্বে থেকে ওই প্রতিষ্ঠানগুলিকে এই নির্বাচনে ব্যবহার করেছেন ওনার ইচ্ছা অনুযায়ী। উনি কাউকে ভালোবাসেন, যে ভালোবাসার প্রতিদান নির্বাচনের পরে উনি পেয়েছেন। যদি আমি এভাবে বলি, মানে এটাকে যে ট্রফি দেওয়ার যে কথা বলেছি সেটা সত্য হয়ে ওঠে। হতে পারে, আমি জানি না, আমি ওই লাইনে যাবো না, আমি অত দূর আমি কে ব্যাখ্যা করবো। কিন্তু আমি আমার সন্দেহের কথা বলতেছি। যদি কেউ সন্দেহ করেন এরকম ভাবে, তো সেই সন্দেহকে আপনি দূর করবেন কেমন করে? আমাকে এটাই প্রশ্ন। হয়তো আমার সন্দেহ ভুল, তো এটা আপনাকে দূর করতে হবে না, ভুল প্রমাণ করতে হবে না, ভুলটা প্রমাণ করেন। কাজে এই জিনিসটা বিএনপির জন্য ড্যামেজিং হয়েছে, সুইসাইডাল ডিসিশন বিএনপি নিচ্ছে একটা। তো এটা গেলো একটা বিষয়। আর একটা বিষয় যেটা আপনি বলতেছেন যে প্রেসিডেন্টের ব্যাপারটা, আপনি তো কয়েকটা পয়েন্ট বলেন যে প্রেসিডেন্টের যে ব্যাপারটা, মানে খলিল সাহেবকে আনার মাধ্যমে জাতীয় সরকারের ক্যারেক্টার ওরা প্রমাণ করছেন তা হয় না। বরঞ্চ নুরুল হক নূর অথবা আপনার জুনায়েদ সাকি এদেরকে নেওয়ার মাধ্যমে ওই ক্যারেক্টার কিছুটা হয়েছে। আর প্রেসিডেন্টের যে ব্যাপারটা, আমি মনে করি কোনো অবস্থাতেই কিন্তু আমি এই শাহাবুদ্দিন সাহেবকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট বলতে চাই না। সংবিধান তা বলতে বলে না। প্রেসিডেন্ট কিন্তু একটা নির্দলীয় ব্যক্তি। যখন উনি প্রেসিডেন্ট হন তার আগে কিন্তু উনি যে কোনো রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে তারপরে হন। আমাদের এখানে যারা আমাদের যে ঐতিহ্য, সেটা হলো আমাদের প্রেসিডেন্টদের এতটাই মেরুদণ্ড মানে কম থাকে যে ওনারা সবসময় ঝুঁকেই থাকেন। এটা ওই ব্যক্তির সমস্যা, কিন্তু পোস্টের সমস্যা না। পোস্ট হলো সে নির্দলীয় লোক, উনি ওনার পূর্ণ মেয়াদ থাকবেন, এটাই স্বাভাবিক। ভারতে কি হয়েছে আপনার উদাহরণ দিয়ে বলি আপনাকে। ভারতে 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসলো, তখন প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি কিন্তু কংগ্রেসের, সারা জীবন কংগ্রেস করছেন, করার পর সর্বশেষ কংগ্রেসের অর্থমন্ত্রী ছিলেন। অর্থমন্ত্রী থাকা অবস্থায় তারপরে ওনাকে নিয়ে বানানো হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার আগের দিন উনি কংগ্রেস থেকে পদত্যাগ করছেন। উনি কিন্তু পদত্যাগ করে প্রেসিডেন্ট হয়েছেন, খেয়াল করেন। যে কারণে বিজেপি 2014 সালে আসার পরেও আরও 2 বছর কিন্তু উনি বিজেপির বিজেপির প্রেসিডেন্ট ছিল প্রণব মুখার্জি। বিজেপি কিন্তু প্রণব মুখার্জিকে বলে নাই আপনি কংগ্রেসের প্রধান প্রেসিডেন্ট। এবং প্রণব মুখার্জি কিন্তু বিজেপির বিভিন্ন প্রোগ্রামে গেছে, যে বলছে, এবং ওখানে ওনার মেয়ে তখন দিল্লিতে কংগ্রেস করতো। কিন্তু প্রশ্ন উঠছে আপনার বাবা কি করে যায়? প্রণব মুখার্জি তো জবাব দিছে যে আমি তো প্রেসিডেন্ট, আমি তো কোনো দল করি না এবং আমি কংগ্রেসও করি না, কাজে আমি যে কোনো প্রোগ্রামে আমি যেতে পারি। উনি বিজেপির সরকার না, কিন্তু বিজেপির দলীয় প্রোগ্রামে অংশ নিয়েছেন উনি। তো এটা হলো মূল ঘটনা। প্রেসিডেন্ট নির্দলীয় ব্যক্তি হবেন, যদি আগে কোনো দলের থাকেন ত্যাগ করে আসবেন। কাজেই এই প্রেসিডেন্টকে যে ওনারা রেখেছেন, এটা কিন্তু আমি বিএনপির রাজনৈতিক পরিপক্কতাকে হিসাবে দেখি, কিন্তু আবার খলিলকে নেওয়াটা রাজনৈতিক অপরিপক্কতা হিসেবে দেখি। খুবই দারুণ ব্যাপার। আর ওই নূর এবং ইয়েকে নেওয়াটা, কংগ্রেসের যারা ক্ষমতায় ছিল শেখ হাসিনার মতো তাড়ানো হয় নাই, এক তাদের চিফ জাস্টিসও পালায়া যায় নাই, তাদের বাইরে খতিব পালায়া যায় নাই, কিংবা মন্দিরের পুরোহিত পালায়া যায় নাই, এরকম কোনো অবস্থা হয় নাই। বিষয়টা তো স্বাভাবিক না, ওটা একটা স্বাভাবিক। এই নজির আমার দেশেও আছে। যেমন আব্দুর রহমান বিশ্বাস সাহেব যখন ছিলেন, উনিও কিন্তু বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও তার সে একটা লম্বা সময় রাষ্ট্রপতি হিসেবে ছিল। সেটা যখন শান্তিপূর্ণ সব কিছু ঠিক থাকে, এই বিষয়টা তো অ্যাবনর্মাল, শুধু এইটার সাথে এটা যাবে না। এখানে এই রাষ্ট্রপতির অপসারণ জরুরি ছিল। আমি ধরিলাম তর্কের খাতিরে তখন নেয় নাই, তখন সরায় নাই, এখন তো সরাইতে পারে, সেই অর্থে বলছি। সুতরাং এইটা নিয়ে আর বড় বিতর্ক করতে চাই না। এইবার আসেন আপনি রামিসার বিষয়ে। রামিসার বাবা একটা বিরাট বার্তা দিয়েছে বাংলাদেশকে। প্রথম বলছে আমি কোনো বিচার চাই না। কেন এটাকে বিচার চাই না বলতে এই না যে আমি বিচার চাই না, বিচার চাই না বলতে সে বুঝাচ্ছে বিচার নাই। বিচারের নামে যে বিচারহীনতা, এইটা সে এস্টাবলিশ করছে। সেটা এটা আমার কাছে মনে হয় সবার কাছে এই বার্তাটা চলে গেছে। এখন কিন্তু আপনি বিচার করবেন জোর করে। জোর করে মানে আপনার দৃষ্টান্তমূলক হইলেও খুব দ্রুত দেখানো দরকার।
এখন এই রামিস হত্যার পর যে প্রধানমন্ত্রী তার বাসায় গেছে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি ডেফিনেটলি, কারণ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর এটা করা ছাড়া আর কী করার আছে। ঠিক এই মুহূর্তে অন্তত ইনিশিয়ালি খুব দৌড় দিয়ে তার বাসায় যাওয়ার পর কিচ্ছু না হোক তার বাসার মানুষগুলো সান্ত্বনা পাইছে, একটা আশ্বাস পাইছে। দারুণ, এটা খুব জেন্টলম্যান জেস্টার। ইয়েস, এবং রামিসার বাবা উনি ওনার বাড়িতে ডেকে নিয়ে আসেন, আগে যেটা ছিল যে যেই হতো তাকে প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে না, আসা হতো। সেখানে উনি গেছেন, এটা আমি ভাই আমি অ্যাপ্রিসিয়েট এটা করি। ভালো। এবং রামিসার বাবার হাতে কিছু টাকা তুলে দিয়েছেন বা চেক তুলে দিয়েছেন, মানে আপনি এটা কোনোটাই রিকভার হয় না, বাট আপনি কি করবেন, একটা কিছু তো করতে হবে। এবং গিয়া উনি যেহেতু গরিব পরিবার, ওর বড় বোনটার দায়িত্ব নিছেন, এই সবগুলো আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে একটু বলে রাখি যে মিরপুরে কিন্তু খুব বড় মিছিল হয়েছে, খুব বড়। না মিছিল হোক, সেটা তারা বিচার যারা দেবে। করছে এটা খুব টাচি ইস্যু। তো বিষয়টা খুব টাচি ইস্যু, কারণ আপনি এটার পর তাকে নির্মমভাবে মস্ত পৃথক করে ফেলা শরীর থেকে, আপনি কল্পনা করলে মানে এটা বিভৎস একটা চিত্র, এটা সবাই টাচ করে। আপনি যেহেতু আইনজীবী, এই সাথে একটা জিনিস জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো, এই যে মৃত্যুদণ্ডের যে আইনটা করা হলো, আগে তাও ধরেন ধর্ষণ করলেও বেঁচে যেত ধর্ষিতারা, কিন্তু মানে এই আইনটা কি আসলে যারা ধর্ষক তারা কি এখন যাতে যাতে তার সম্পর্কে না বলতে পারে, এই জন্য কি আসলে সে মৃত্যু নিশ্চিত করছে? আইনটা কি তাকে এই পর্যন্ত নিয়ে যাচ্ছে? সেটা আমার কাছে যতটা মনে না হয়, তার চেয়ে বেশি মানে আমার কাছে মনে হয় কোনো কোনো সময় মানুষ বিকারগ্রস্ত হয়ে যায় বোধহয়, সে উন্মাদ হয়ে গেছে ঘটনার পরে যে কি করব। আমি তাকে উন্মাদ বলছি না, ঘটনার পরে হয়তো সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে করতে পারে বা কোনো আমি জানি না, এগুলো তো আমরা জানি না, আমাদের কাছে আনছি না। আমি এটা কিন্তু কথা হলো এটার উপরে এটা আমাদের দেশের মানে এটার উপরে একটা গবেষণা হওয়া দরকার। এখানে ক্রিমিনোলজির প্রফেসর আছেন, তারপরে নিউরোলজির প্রফেসর আছেন, তারপরে যারা এটা সায়েন্স একটা যারা এটা নিয়ে কাজ করে, এগুলো নিয়ে কাজ করা দরকার, গবেষণা করা দরকার। অনেক পরিস্থিতি এখানে ইনভলভ, রাজনীতিবিদদের যে দৌড়ঝাঁপ, রাজনীতিবিদদের যে ভাষা উস্কানিমূলক বাজে ভাষা, বিভিন্ন জেনারেশন চেঞ্জ হচ্ছে নানান কারণে, তারপরে দেশ